অনেকের মধ্যে হয়তো প্রশ্ন থাকবে যে এতদিন বাদে কমরেড সৌমেন বসুর স্মৃতিচারণ সভা আমরা করছি কেন? এই প্রশ্নটা অনেকের মধ্যেই আসা স্বাভাবিক। সাধারণভাবে আমাদের যেভাবে স্মৃতিসভা হয়, স্মরণসভা হয়, সেভাবে এটা কিন্তু প্রথাগতভাবে আমরা তা করিনি। উদ্যোগ মূলত প্রাথমিক চিন্তা এবং কমরেডদের কাছে নিজেদের আবেগের কথাটা প্রকাশ করার যে অভিপ্রায়, এটা প্রথম আমাদের কাছে রাখে আমাদের বন্ধু ধ্রুবজ্যোতি ভট্টাচার্য। এই কারণ বাস্তবে আপনারা বুঝতেই পেরেছেন, স্বপনের কথা থেকেও বুঝতে পেরেছেন, সৌরেন সম্পর্কে যারা প্রথমে তার সঙ্গে পরিচিত হয়েছে, ঘনিষ্ঠ হয়েছে, তাদের স্মৃতিতে কি গভীর প্রভাব রয়েছে, ওদের কথা থেকে নিশ্চয়ই আপনারা তা বুঝতে পেরেছেন। আমিও অনুভব করেছিলাম তখন যে ঠিকই এই প্রসঙ্গে কমরেডদের সামনে পুরনো দিনের যে যারা, তাদের কথাটা আসা দরকার এই জন্যই তাদের প্রাণের অনুভূতিটা শুধু জ্ঞানের বিষয় নয়, প্রাণের অনুভূতিটা যাতে কমরেডদের মধ্যে সঞ্চারিত হয়। কারণ এটা সঞ্চারিত না হলে ভেতরের থেকে স্বতঃচালিত আদর্শের প্রতি যে আনুগত্য এবং তার প্রভাব, সেটা অনুভব করতে পারবে না। সেটার জন্যই এই ধরনের সভার প্রয়োজন ছিল। সেটা সেদিন আমি অনুভব করেছিলাম এবং সমর্থন করেছিলাম। উদ্যোগটা মূলত ওদের অভিপ্রায়কেই ব্যক্ত করে এটা এসেছে, কিন্তু আমাদেরও সমর্থন ছিল। সৌরেন আর্টসের ছাত্র, আমি সায়েন্সের ছাত্র, একই সময়ে কলেজে ভর্তি হয়েছি। ও এসএফআই করতো, আমিও তখন এসএফআই, আমাদের পারিবারিক দাদা এবং এদের এতে অনেকটা এসএফআই ঘরানার মধ্যেই ছিলাম। ফলে ওর সঙ্গে সেরকম কথাবার্তা আদান প্রদান ছিল। হঠাৎ ও একদিন আমাকে বলে যে আমি এসএফআই ছেড়ে দিচ্ছি। হঠাৎ তোর হলো কি? বলে দুজনের কথাবার্তা। সেই কথাবার্তার পরে আমি দল সম্পর্কে জানার আগ্রহটা প্রকাশ করি। ওই তখন সোমেনদার সঙ্গে আলাপ করিয়ে দেয়। এরপরে আমি কিছু পার্টি লিটারেচার পড়ে আমিও ঠিক করি যে দলের সঙ্গে নিজেকে যুক্ত করব। কিন্তু ওকে দেখে যেটা সবচেয়ে ভালো করে বুঝেছিলাম, যেটার একটা এক্সপ্রেশন স্বপনের কাছ থেকে আপনারা পেয়েছেন, সেটা হচ্ছে ও যখন বুঝেছে পার্টিটা কমিউনিস্ট আদর্শ, কমিউনিস্ট চরিত্রের গড়ে তোলার সংগ্রাম, তখন কমিউনিস্ট চরিত্র এবং কেরিয়ার এটা যে কন্ট্রাডিক্টরি, এটা যে পরস্পর বিরোধী, এটা যে একের পরিপূরক নয়, এটা কিন্তু তার উপলব্ধিতে ধরা পড়ে। এবং ওই মুহূর্তে, ওই সময়ের মধ্যে কতটুকু ডিফারেন্স, 67 সালে ও সিদ্ধান্ত নিয়েছে পার্টির সাথে যুক্ত হবে, এবং সেটা সোমেনদার মাধ্যমেই পার্টি লিটারেচার, পার্টির কথা জানা, আদান প্রদান, তার ভিত্তিতেই। কিন্তু তার ভিত্তিতে সিদ্ধান্ত, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পরে যে নিজেকে মানসিক দিকভাবে এভাবে প্রস্তুত করা, কলেজের অধ্যাপকরা সকলেই ওকে স্নেহের চোখে দেখত। ওর বলতে পারার ক্ষমতা, লিখতে পারার ক্ষমতা, কথা বলার ক্ষমতা, অন্যকে বোঝানোর ক্ষমতা, সমস্ত দিক থেকে একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার এভাবেই ছাত্রদের কাছে, অধ্যাপকদের মধ্যেও ছিল। এবং অধ্যাপকরা সকলেই স্নেহের চোখে দেখতেন। আরও আলোচনার বিষয় হলো, বাংলা ডিপার্টমেন্টে যারা অধ্যাপক,
তাদের দুজন তো দুটো রাজনৈতিক দলের নেতৃস্থানীয় মানুষ। সুরজিৎ বাগচির নামও বলেছে। সুরজিৎ বাগচি সিপিআই এর এখানে 2 টার্ম এমএলএ ছিলেন, ফলে তার রাজনৈতিক পরিস্থিতি বুঝতে তো নিশ্চয়ই অসুবিধা হয় না। রাজনৈতিক নেতৃত্ব ছিলেন সুখেন্দু রায়, তিনিও সিপিএম দলের অত্যন্ত উচ্চ স্তরের নেতা, এবং শুধু তাই নয়, তিনি আবার সিপিআই এমএল গড়বার জন্য যে প্রক্রিয়া তার মধ্যেও তিনি যুক্ত ছিলেন, যে কারণে সুশীতল রায়চৌধুরীকে নিয়ে তার বাড়িতে মিটিং টিটিং করা এসব করতেন। সেই সুখেন্দু রায় এবং সুরজিৎ বাগচি এরাও ওকে যথেষ্ট স্নেহের চোখে দেখত, কিন্তু ওর ব্যক্তিত্বের প্রতি তাদের কিন্তু যথেষ্ট শ্রদ্ধাশীল ছিল। স্নেহের চোখে শুধু দেখত না, এটা শুধু ছাত্র বলে নয়, এই যে ব্যক্তিত্বের জায়গাটা, যেটা ঠিক বুঝেছি ঠিকটা নিয়ে লড়বার যে শক্তি এবং মানসিক যে জোরটা, এটা তারা অনুভব করতেন। সেটার থেকে একটা শ্রদ্ধাশীল মানসিকতা নিয়ে এদের দেখা। এই জায়গাটায় আমাদের আজকের যারা ছাত্র সংগঠন করেন তাদেরকে বলবো, এই যে শুধু সব ছাত্রছাত্রীদের মধ্যে নয়, অধ্যাপকদের মধ্যেও তখন আমাদের ছাত্র সংগঠনের নেতারা যে শ্রদ্ধার জায়গাটা অর্জন করেছিল, এটা তো এমনি এমনি গড়ে ওঠেনি। এটা কি শুধু বক্তৃতাই হয়েছে? এটা কিন্তু শুধু বক্তৃতায় হয়নি। এটা আদর্শটাকে জীবনে যতটুকু গ্রহণ করতে পেরেছে, তখন আর চেতনার জায়গাটা কতটুকু, তখন ক্ষমতাই বা কতটুকু, কিন্তু যতটুকু আমরা নিজেরা নিতে পেরেছি, যতটুকু প্রকাশ ঘটেছে আমাদের জীবনযাত্রায়, আচার আচরণে, তার দ্বারাই তো এইসব অধ্যাপকদের কাছে আমরা জায়গা করতে পেরেছিলাম। এবং সৌরনের জায়গাটা ছিল সেটা অনেক উঁচু জায়গায়। ফলে এটা একটা কথা মনে করিয়ে দিতে চাই এই কারণেই যে আদর্শ বাহক হতে হয়। আদর্শের বাহক না হলে মুখের কথায় আদর্শ পৌঁছয় না। আদর্শ চরিত্রের মধ্য দিয়ে সঞ্চারিত হয়। আচার আচরণ, জীবনযাত্রা, কর্মরীতি সব কিছুর মধ্য দিয়েই কিন্তু আদর্শ সঞ্চারিত হয়। ফলে শ্রদ্ধার জায়গাটা অর্জন করেছে, শুধু বক্তৃতা করতে পারতো তা নয়। এই যে বলিষ্ঠতা, যে বলিষ্ঠতার থেকে পরিষ্কার বলে দিতে পারলো যে আপনি আমার কেরিয়ারটা যাতে ভালো হয় সেটা আপনি চাইছেন ঠিকই, কিন্তু আমি তো ঠিক করেছি কেরিয়ার নেই, আমি কেরিয়ারের পিছনে ছুটব না। কারণ তার কাছে ছিল কমিউনিস্ট আদর্শ এবং কমিউনিস্ট চরিত্র। চরিত্র এবং কেরিয়ার দুটো পরস্পর বিরোধী জায়গায়। ফলে কেরিয়ারের এই কথাটা বলবার জোর ভেতর থেকে গড়ে উঠেছিল। তো স্বপনের কথা থেকে আরও একটা কথা বুঝে যায়, ধ্রুবও সেটা বলেছে, সেটা হচ্ছে যে ছাত্রদের খুঁটিয়ে নজর রাখতে করতে, কে কীরকম, কাকে কিভাবে ঘনিষ্ঠ করতে পারি, এ ব্যাপারে তার সবসময় চিন্তা ঘুরে বেড়াতো। এবং তার ভিত্তিতেই তার সঙ্গে মেলামেশা, আদান প্রদান, এটাই ছিল তার হ্যাবিচুয়াল, অভ্যাসগত, এবার স্বাভাবিক বিষয়। আমাদের ভাবতে হতো, ভেবে করতে হতো, ওর জন্য এটা একটা স্বতঃসারিত স্বাভাবিক ব্যাপার। এটা নিয়ে ওকে আলাদা করে চিন্তা করতে হতো, এটা আমার কখনো মনে হয়। ওর সঙ্গে মেলামেশাতেও এটাই অনুভব করত। ফলে যাকে যেখানে গিয়ে যেভাবে সম্ভব। এর ধ্রুব নাটকের কথা বললো, তো ওটা কলেজের নাটক। কলেজ শেষ করার পর ধ্রুবকে নিয়ে তো নাটকের টিমও করেছিল। সে ধ্রুবর হয়তো মনে থাকবে, পদাতিক নামে একটা নাটকের টিমও তৈরি করেছিল, তারপর ধ্রুব ছিল সেটাতে। তাহলে এই যে এই টিমে আবার এমন সমস্ত ছেলেদের যুক্ত করেছিল যেটা আমরা ভাবিনি ও ছেলেকে এভাবে যুক্ত করা যাবে। লেখার এক ভাগ্ন কেশপুর থেকে পড়তে এসেছিল কলেজে, সে তাকেও ওই নাটকের ভিতরে যুক্ত করে ফেলেছিল। এই যে কাকে কি দিয়ে কখন কিভাবে ইনভলভ করা যাবে, এটা তার সবসময়ই চোখের মধ্যে যেন খেলে বেড়াত। ছাত্রদের আকৃষ্ট করবার গুণাবলী তো তার ছিলই,
কিন্তু এই জায়গায় যে সাংগঠনিক ক্ষেত্রে যে উদ্দেশ্যমুখীনতা, তাকে ভিত্তি করে যে চলার রীতি, কাজের রীতি, এটা কিন্তু তার অভ্যাসের মধ্যে গড়ে উঠেছিল। কিন্তু এত সত্ত্বেও একটা পর্যায়ে তমলুকে তার থাকা হলো না, কারণ মেসোমশাই মানে ওর বাবা যখন রিটায়ার করে গেলেন, এখান থেকে চলে গেলেন, আর ঠিক সেই সময় সৌম্যদের বিএড পড়ার জন্য মেদিনীপুর চলে গেলেন। ফলে এই জায়গাটা একটা কঠিন দুঃসময়ের মধ্যে তাকে পড়তে হয়েছিল। ফলে সেই কাহিনী আমি এখানে আর বলতে চাইছি না। সেই কঠিন সময়ে আমাদেরও তখন কিছু করার উপায় ছিল, এই সম্পর্কে বোধও আমাদের তখন গড়ে ওঠেনি। কতটুকু সময় আমরা সব তখন তো আয় উপায় সংগঠনের অবস্থা কি তখন, মানে আজকে সেসব মনে হলে কষ্ট হয় এবং হয়। আমরা কলেজের কাছে একটা ঘর নিয়েছিলাম ডিওসর নামে, মাসে 5 টাকা ভাড়া। ঘরটা 3 বছর ভাড়া দিতে পারিনি বলে ছেড়ে দিতে হলো। তাহলে কি দুরবস্থার মধ্যে আমরা তখন কাটিয়েছি। তখন আমরা 6-7 জন কালেকশন করতে যেতাম, সারাদিন কোলাঘাট, পাঁশকুড়া, মেচারা এই স্টেশন খড়গপুর পর্যন্ত গিয়ে ট্রেনে কালেকশন করে 30 টাকা যদি সন্ধ্যেবেলায় এসে হিসেব করে পেতাম, মনে করতাম অনেক কালেকশন করতে পেরেছি। এবং এই টাকা দিয়ে সারা মাসে আমাদের সাংগঠনিক খরচ, যাতায়াত, এইসব কাজ করার ওই সঞ্চয়, ওইটুকুই। এইভাবেই তখন চলতে হয়েছে। অথচ সংগঠন যখন শুরু করেছি তখন চতুর্দিকে যোগাযোগ। নন্দীগ্রামে স্বপনের বাড়ি সুদ দিতে, ওখানে তখন যাতায়াত শুরু। পার্থবাবু তখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে বাংলা MA কমপ্লিট করে বাড়িতে এসছেন, তাকে ভিত্তি করে খেজুরিতে যোগাযোগ। এরকম যোগাযোগের পর যোগাযোগ তো ক্রমশ বেড়েই যাচ্ছে। গোবিন্দবল্লভপুরে রাস্তা নেই, রাস্তার দাবিতে কিছু লোকজন আন্দোলন করেছিল, সেই আন্দোলন গিয়ে পৌঁছেছিল রাইটার্সের আমরা সুবোধ ব্যানার্জির কাছে, ওখান থেকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে গিয়েছিল। তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে তারাই একটা আয়োজন করে গোবিন্দবল্লভপুরে জনসভার, সুবোধবাবুকে বক্তা রেখে। তাকে ভিত্তি করে কিছু লোকের সঙ্গে আলাপ পরিচয় হয়, তাকে ভিত্তি করে আমরা তখন গোবিন্দবল্লভপুরে যাতায়াত করি। ওই চিঠিতে যে গোবিন্দবল্লভপুরের কথাটা উল্লেখ করা আছে এই জন্যই, সেটা তখন 69 সালে তখন আমরা পার্টিগতভাবে ওখানে কিছু লোককে পেয়ে যাই। শুধু ওর সঙ্গে কথা বলার ভেতর থেকে তারা ইমপ্রেসড হয়ে করেন। যিনি মূল যোগাযোগকর্তা ছিলেন, তিনি ছিলেন ঝাড়গ্রাম বিনোদ মঞ্জুরি স্কুলের ক্লার্ক। পরে তিনি মেদিনীপুরে DI অফিসের ক্লার্ক হয়ে যান। তার মাধ্যমেই যোগাযোগ, সেই যোগাযোগকে ভিত্তি করে সেই যোগাযোগগুলো বাস্তবে গোবিন্দবল্লভপুর থেকে অনেক ভেতরে কালমপুর এটা যেতে হতো। সৌরেন যেত, এই সৌরেন যাওয়াটা যেতে হতো কি, তখন তো গোবিন্দবল্লভপুর বাস রাস্তা ছিল না, কুঠিঘাট পর্যন্ত বাস, কুঠিঘাটে সুবর্ণরেখা নদী খেয়া পেরিয়ে তারপরে হাঁটা মানে ওটা প্রায় 6-7 মাইল রাস্তা হবে। আমার এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি কতটা দূর, সৌরকে যেতে হতো। আর ঠিক সেই সময় 70 সালে তখন গোপীবল্লভপুর দেবদাকে ভিত্তি করে নকশালদের আন্দোলনের এমন বার্তা গোটা জেলায় ছড়িয়ে গেল, রাজ্যেও ছড়িয়ে গেল। পুলিশ সন্ত্রস্ত হয়ে গোপীবল্লভপুরকে এনক্রোচ করে ফেলল। ফলে স্বাভাবিকভাবে যতবার গেছে ঠিক খেয়াঘাটে পুলিশ পিকেট ওকে ধরে আটকে দিয়েছে, রেখে ওকে ফেরত পাঠিয়ে দিয়েছে, যেতেই দেয়নি। এরকম বেশ কয়েকবার হয়েছে। আর তখন এখান থেকে গোপীবল্লভপুর যাতায়াতের ভাড়া সংগ্রহ করাটাই কত কঠিন ছিল। অথচ এই চেষ্টাটা চালিয়ে গেছে, কিন্তু সেটাকে ছাড়েনি, নানাভাবে চেষ্টা করে গেছে। ফলে এই সময়টাতে যতটুকু যোগাযোগ পাওয়া গেছে তাকে এক্সপ্লোর করার জন্য কিন্তু ও মরিয়া হয়েই করেছে সব জায়গায়। ফলে কঠিন পরিস্থিতির মধ্যে, সম্পূর্ণ প্রতিকূল অবস্থার মধ্যে, এবং প্রতিটি ক্ষেত্রে CPI-CPM-এর যে বিরোধিতা, তখন বিরোধিতা ছিল CPI-এর বেশি, কারণ CPM-এর সংগঠন তখন দুর্বল, CPI-এর সংগঠনই বেশি। CPI তখন নানাভাবে আমাদের
বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু বাধা দিলে তো আর আমরা থেমে যাইনি। আমরা তো আমাদের মতো করে এগিয়েছি এবং তাকে ভিত্তি করে যতটুকু সম্ভব তার ভেতরে প্রসার লাভ করেছে। এবং এই ক্ষেত্রে সৌরেনের যে ভূমিকা, আমাদের প্রত্যেকের এগোনোর ক্ষেত্রেও যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে তার যে ভূমিকা, এগুলো নিশ্চয়ই আজকের কমরেডদের কাছে শিক্ষণীয় বিষয়। কিন্তু যেটা আমি বেশি করে বলব সেটা হলো এই যে আদর্শকে পৌঁছানোর জন্য নিজের জায়গাটায় যে লড়াই, এই লড়াইয়ে হতোদ্যম হওয়ার কোনো জায়গা তার ছিল না। বিরোধিতাকে কীভাবে ফেস করতে হবে সে ব্যাপারেও সে যথেষ্ট ভূমিকা নিত। দ্বিধাদ্বন্দ্ব একেবারেই ছিল না তা বলবো না, কারণ সে তো অস্বাভাবিক কিছু নয়। মানুষের স্বাভাবিক হয়ে প্রথমে একটা ধাক্কা খেলে প্রতিরোধের থেকে বেশি যে জিনিসটা চলে এসে কনসিডারেশন, সে কনসিডারেশন তো তার থাকতেই পারে, কিন্তু তারপরেরটা কি, তারপরেরটা কিন্তু রুখে দাঁড়ানো, তার লড়াই, তার লড়াইয়ের প্রেরণা, এটাই কিন্তু ইম্পর্টেন্ট। এইটা কিন্তু তার কাছ থেকে শিখতে হবে, বুঝতে হবে। ফলে এই জায়গাটাই তার যে সংগ্রামের শক্তি, সেই শক্তির থেকে তার সংগ্রামের অভিজ্ঞতা যতটুকু, এখন তো তার কাছ থেকে আর নতুন করে পাওয়ার আর কিছু নেই, কিন্তু তার জীবন সংগ্রামের একেবারে শুরুতেই বাদলের সঙ্গে যেটুকু ভূমিকা এ জেলায় ছিল, এখান থেকে কলকাতায় যাওয়ার পরে আরেক ধরনের কাজের সাথে যুক্ত ছিল। তার কিছু কথা ওই ধ্রুবর মুখ থেকে আপনারা শুনেছেন, সে সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত হয়ে যাওয়া এবং তাকে ভিত্তি করে সেখানেও নিজের যে স্বাতন্ত্র্য, সেখানেও তার যে যোগ্যতা এবং ক্ষমতা, তার স্বাক্ষরও সে রেখেছে। এবং সেখানেও সে কী বলবো, আনপ্রিন্সিপাল কিছু করবো না, যে কারণে ওই লাইনে কম্প্রোমাইজ ছাড়া জায়গা হয় না। তার যে দুর্গতিটা হলো সেটা এই কারণেই, মানে অর্থাৎ ওই লাইনের জায়গা ডাকতে পারলো না। কেন পারলো না? জায়গাটাই হচ্ছে আনপ্রিন্সিপাল লোকেদের ভিড়, সেখানে প্রিন্সিপাল লোক জায়গা পাবে কি করে? ফলে যতটুকু জায়গায় সে আনকম্প্রোমাইজ থাকতে পেরেছে থেকেছে, তারপর সে নিজের থেকেই সরে এসেছে। ফলে কিন্তু তার ক্ষমতা ছিল, ট্যালেন্ট ছিল, এটাও সত্য যেটা ধ্রুব বলল এখানে। এর বাইরে আমি আর একটা কথা বলে আমার কথাটা শেষ করব, সেটা হলো জীবন সংগ্রামে শেষ জীবনেও কখনো পরাজিত হয়েছে এ মনোভাব তার মধ্যে ছিল না। সংগঠন করতে পারেনি এ নিয়ে দুঃখ ছিল, কিন্তু নিজে ব্যর্থতার গায়ে নিয়ে চলেছে এ কখনো তার মধ্যে ছিল না। এইটা আমাকে খুব স্পর্শ। এখান থেকে চলে যাওয়ার পর তার সঙ্গে আমার যোগাযোগের এটা পরিধিটা অনেক কমে গিয়েছিল, খুবই কমে গিয়েছিল। ফলে কিন্তু যতটুকু দেখা সাক্ষাৎ হতো পার্টি প্রোগ্রামে, তাতে তো একটু কিছু আদান প্রদান হতোই, তাতে তো এটা অনুভব করতে পারতাম। মনের ভিতরে কখনো কোনো গ্লানি নিয়ে এসে থাকেনি। এটা তার চরিত্রের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যেটা জন্যই তাকে শ্রদ্ধা করবার জায়গাটা আজও অক্ষুণ্ণ আমার। ফলে তার এই সংগ্রামের যে যতটুকু স্পর্শ আমরা পেয়েছি, সেটা আমাদের কাছে প্রেরণাময়। ফলে পার্টিটাকে বুঝেছিল সেইভাবেই, জীবনে গ্রহণ করাটাও তার এইভাবেই। সে কারণেই সে কম্প্রোমাইজ করতে পারেনি বলেই ফিল্ম লাইনের থেকে বাইরে চলে এলো। কোথাও কম্প্রোমাইজ করেনি, কষ্ট স্বীকার করেছে, দুঃখ পেয়েছে, কিন্তু যন্ত্রণা পেয়েছে, কিন্তু কোথাও আপোষ করেনি। এটা একটা চরিত্রের মস্ত বড় শক্তি, কিন্তু তার এটা আমাদের কাছেও তো এটা একটা প্রেরণার জায়গা। এটুকু বলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, কমরেড শিবদাস ঘোষ জিন্দাবাদ, কমরেড সৌরেন বসু লাল সালাম।